গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেল থেকে আমি বরাবরের মতো ফিরে এলাম অপরাজিতা। আশা করি সবাই ভালো আছেন আমার শ্রোতা বন্ধুরা। আজকে পড়ছি হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস এইসব দিনরাত্রির 11তম পর্ব। সঙ্গেই থাকবেন। হোসেন সাহেব মুগ্ধ কণ্ঠে বললেন, অদ্ভুত ম্যাজিক! এত সুন্দর ম্যাজিক আমার জীবনে আমি দেখিনি। বিনা শুধু কঠিন দৃষ্টি নিয়ে বসে রইল। সে আশা করেছিল এই গোলাপটি সে পাবে। আনিস আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। কাজেই আর তৃতীয় ম্যাজিক লিঙ্কিং রিং চমৎকার হলো। রফিক বলল, এ তো দেখি সিরিয়াস ম্যাজিশিয়ান, ঠিক না শারমিন? হ্যাঁ, আমার নিজেরই এখন ম্যাজিক শিখতে ইচ্ছে হচ্ছে। শাহানা বলল, মিস্টার স্মিথের ম্যাজিকের মতো লাগছে আপনার কাছে? হ্যাঁ, সেরকমই অনেকটা লাগছে। শেষ ম্যাজিকে গন্ডগোল হয়ে গেল। আংটি হাওয়া করে দেওয়ার ম্যাজিক। আনিস শারমিনের আংটি নিয়ে রুমালে ভরে রাখল টেবিলে। হাসি মুখে বলল, এখানে একটি আংটি আছে, এ বিষয়ে কি কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে হাত রুমালে ঢুকিয়ে পরীক্ষা করে যান। বিনার দায়িত্ব হচ্ছে পরীক্ষা করতে এসে আংটিটি উঠিয়ে নেওয়া। সে উঠে দাঁড়ালো এবং সরু গলায় বলল, আমার মাথা ধরেছে, আমি বাসায় যাব। শাহানা বলল, আরে এখন যাবে কি, দেখে যাও কি হয়। যা ইচ্ছা হোক, আমার ভালো লাগছে না। আনিস বিনার এই হঠাৎ রাগের কোনো কারণ খুঁজে পেল না। সে বলল, বিনা, এসে দেখে যাও আংটি আছে কিনা। অন্যরা দেখুক। বিনা গম্ভীর মুখে বের হয়ে গেল। শেষ ম্যাজিকটি আনিসের দেখানো হলো না। হোসেন সাহেব অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন, আনিস, আংটিটার কি হলো, দেখাও দেখাও। ম্যাজিকের মাঝখানে কেউ উঠে গেলে সে ম্যাজিক আর দেখানো যায় না। তাই নাকি? জানতাম না তো। এইটি অন্য কোনো দিন দেখাবো। শাহানা অবাক হয়ে তাকিয়ে রইল। তার মন বলছে বিনার মধ্যে কিছু একটা হয়েছে। কি হয়েছে সে সম্পর্কে তার কোনো স্পষ্ট ধারণা নেই, তবে সে একেবারেই যে বুঝতে পারছে না তাও নয়। মনোয়ারা ম্যাজিক শেষ হওয়া মাত্র নীলুকে ডেকে বারান্দায় নিয়ে গেলেন। গলার স্বর খাদে নামিয়ে বললেন, শারমিন মেয়েটি কেন এসেছে এ বাড়িতে? রফিক দাওয়াত করেছে, তাই এসেছে। দাওয়াত করবে আর হুট করে চলে আসবে? তাও একা একা এসেছে, আমার কিন্তু ভালো লাগছে না। ওইসব কিছু না মা। তুমি বুঝলে কি করে ওইসব কিছু না? বড় লোকের মেয়ে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। নীলু কিছু বলল না। রফিক চাকরি বাকরি কিছু খুঁজছে না, ওই মেয়ের পেছনে ঘুরঘুর করে সময় কাটাচ্ছে। না মা, চাকরির চেষ্টাও ঠিকই করছে। বাজে কথা বলবে না। চেষ্টা করলে এই অবস্থা হয়? হয় না। আর কিছু যে হচ্ছে না সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দিব্যি মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে। আজ আমি তাকে কিছু কথা শোনাবো। থাক মা, আজ আর কিছু না বললেন। কেন? তাকে কথা শোনাতে হলে আগে দিনক্ষণ ঠিক করতে হবে, পঞ্জিকা দেখতে হবে। আস্তে কথা বলুন মা, ওরা শুনবে। শুনলে শুনুক, আমি কাউকে ভয় পাই নাকি? ও রোজগারে আমি খাই। ওদের খাবার দিয়ে আসি মা, রাত হয়ে যাচ্ছে। শফিক ফিরল 11টায়। নীলু না খেয়ে অপেক্ষা করছিল। সে কিছুই বলল না। শফিক বলল, জন্মদিন কেমন হলো? ভালোই। লোকজন এসেছিল? এসেছে কেউ কেউ। তুমি হাত মুখ ধুয়ে আসো, খাবার গরম করছি। নাকি খেয়ে এসেছ? না, খাবো কোথায়? অফিসে একটা ঝামেলা হলো। নীলু কোনো আগ্রহ দেখালো না। সুরেন সেন মনে হয় চাকরি ছেড়ে চলে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, অবশ্য গুজবও হতে পারে। নীলু নিঃশব্দে ভাত বেড়ে দিতে লাগলো। শফিকের কথাবার্তা তার শুনতে আর ইচ্ছা করছে না। সারা দিনে অনেক পরিশ্রম হয়েছে, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। শফিক ভাত মাখতে মাখতে বলল, হুইস্কি খেয়ে ব্যাটা খুব হইচই করছিল আজ। কেলেঙ্কারি অবস্থা। শফিক অনেক রাত পর্যন্ত বসার ঘরে বসে বসে সিগারেট টানল। নীলু যখন বলল, ঘুমোবে না, তখন সে নিয়ম ভঙ্গ করে চা খেতে চাইল। কষ্ট না হলে একটু চা করো তো নীলু। কাজের ছেলেটা কোথায়? ওকে দেখছি না কেন? মা বিদায় করে দিয়েছেন। কবে করলেন? গত সপ্তাহে করেছেন। তোমার চোখে পড়েনি বোধহয়। শফিক আর কিছু বলল না। চা খেতে খেতে
এলোমেলোভাবে কিছু কথাবার্তা হলো, যেমন রফিকের কিছু হয়েছে, চেষ্টা করছে না বোধহয় সেরকম, নাকি চাকরির বাজার এতটা খারাপ? নিশ্চয়ই না, প্রশ্ন করার জন্যই করা। নীলু বলল, আমি ঘুমোতে যাচ্ছি। শফিক কিছু বলল না। নীলু শুয়ে শুয়ে নানা কথা ভাবতে লাগল। তারা দুজনে কি ক্রমেই দূরে সরে যাচ্ছে? বোধহয় যাচ্ছে, কিন্তু কেন? দোষটা কার? শফিকের একার নিশ্চয়ই নয়, তারও নিশ্চয়ই কোনো ভূমিকা আছে। সংসারের পেছনে শফিককে একা খাটতে হচ্ছিল। এখন সে কিছু সাহায্য করছে, শফিকের সেটা পছন্দ নয়। কিন্তু শফিক নয়, তার শাশুড়িরও পছন্দ নয়। প্রথম বেতনের টাকা থেকে 1,000 টাকা সে মনোয়ারাকে দিতে গেছে। তিনি গম্ভীর মুখে বললেন, ওই টাকা তোমার কাছেই রাখো বৌমা। আগে যদি শফিকের টাকায় চলে থাকে, এখনো চলবে। শফিকও বলেছে একই কথা, তবে একটু ঘুরিয়ে। রেখে দাও, দরকার হলে নেব। প্রথম দিকের সেই অবস্থা এখন আর নেই। মনোয়ারা এখন টাকা নেন। গত মাসে বললেন, সামনের মাস থেকে আরো কিছু বেশি দিতে পারো কিনা দেখো তো বৌমা। নীলু তার নিজের মাকে প্রতি মাসেই 200 টাকা করে দিচ্ছে। তিনি বারবার লিখছেন, কোনো দরকার নেই, যখন দরকার হবে আমি চাইব। কিন্তু তিনি চাইবেন না কোনো দিন। তার ধারণা, মেয়ের টাকায় তার কোনো অধিকার নেই। এটা একটা মিথ্যা ধারণা। ছেলের টাকায় মার অধিকার থাকলে মেয়ের টাকায়ও থাকবে, কেন থাকবে না? নীলুর চাকরি কেউ পছন্দ করছে না, কিন্তু তার টাকায় বাড়তি কিছু সুখ কি আসছে না? সে টাকা জমাচ্ছে, মাস তিনেকের ভেতরেই একটি টিভিও সে কেনার মতো টাকা জমে যাবে। এটা কম কি? নিশ্চয়ই কম নয়। মশারির ভেতর কয়েকটা মশা ঢুকে গেছে, গুনগুন করছে কানের কাছে। নীলুর উঠতে ইচ্ছা করছে না। ঘুমে চোখ জড়িয়ে আসছে, কিন্তু পুরোপুরি ঘুমও আসছে না। বিয়ের আগে এরকম হতো, অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হতো। তখন সময়টাও খুব খারাপ ছিল। বিয়ে দেবার জন্য মা ব্যস্ত হয়ে পড়লেন, কিন্তু বিয়ের কোনো প্রস্তাবই আসে না। বড় ভাবি খুব কায়দা করে কাটা কাটা কথা শোনান। তার প্রতিটি কথার 3-4 রকম মানে হয়। এক একবার প্রচণ্ড রাগ হতো, কিন্তু কার উপর রাগ করবে? মার উপর। যার কেউ নেই তার উপর রাগ করা যায় না। টুনি কাঁদতে শুরু করেছে। কোনো ভয়ের স্বপ্ন টপ্ন দেখেছে বোধহয়। কি হয়েছে মা, ভয় লাগছে? না। বাথরুম? না। পানি খাবে? তাহলে কাঁদছো কেন? বাথরুম করব। নীলু টুনিকে কোলে নিয়ে নামল। টুনি বলল, বাথরুম করব না, দাদুর সঙ্গে ঘুমাবো। কাল ঘুমিও? না, আজ। নীলু রাত দুপুরে হোসেন সাহেবের ঘরের দরজায় ধাক্কা দিল। প্রায় রাতেই এখন এরকম হচ্ছে। টুনু ঘুমিতে যাচ্ছে দাদুর সঙ্গে। দাদুকে এখন গল্প বলে বলে ঘুম পাড়াতে হবে। মনোয়ারা বিরক্ত হবেন, খিটিমিটি বাঁধবে দুজনের মধ্যে। রাত 9:14 বাজে। রহমান সাহেব খেতে এসে দেখেন শারমিন দোতলা থেকে নিচে নামেনি। জমিলার মা বলল, আফা ভাত খাইবেন না? কেন? কিছু কন নাই, শরীর খারাপ মনে হয়। রহমান সাহেব বিস্মিত হলেন। শরীর ভালো থাকুক না থাকুক, খাবার সময় তো শারমিন উপস্থিত থাকে। কিছুদিন থেকে তিনি তার ব্যতিক্রম লক্ষ্য করছেন। রহমান সাহেব নিঃশব্দে খাওয়া শেষ করলেন। রাতের খাবার সময়টা তিনি বেশ আনন্দে কাটান। ছোটখাটো ব্যাপার নিয়ে হালকা আলাপ করেন শারমিনের সঙ্গে। অফিসের ব্যাপার নিয়েও কথাবার্তা হয়। আজ তিনি একটি জরুরি ব্যাপার নিয়ে শারমিনের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। নাইক্ষ্যংছড়িতে তিনি একটা রাবার চাষের পরিকল্পনা নিতে চাচ্ছেন। এই বিষয়ে মতামত জানা আর কি। রহমান সাহেব খাওয়া শেষ করে শারমিনের দরজায় টোকা দিলেন। মা, জেগে আছো? আছি। শরীর খারাপ নাকি? হ্যাঁ। জ্বর? জবাব না দিয়ে শারমিন দরজা খুলল। রহমান সাহেব চমকে উঠলেন। ফ্যাকাশে মুখ শারমিনের, চোখ লাল হয়ে আছে। মনে হচ্ছে এইমাত্র কেঁদে উঠেছে। এসো, আমার ঘরে এসো, গল্প করি। শারমিন চাদর গায়ে দিয়ে নিঃশব্দে বের হয়ে এলো। রহমান সাহেবের মনে হলো মেয়েটি খুব একলা হয়ে পড়েছে। নিঃসঙ্গতার চেয়ে বড় কষ্ট তো আর কিছু নেই। এই কষ্টটার ধরন তার মতো আর কেউ জানে না। তারা দুজন নিঃশব্দে রহমান সাহেবের প্রকাণ্ড শোবার ঘরে গিয়ে ঢুকল।
খাটে পা তুলে আরাম করে বসো তো মা। শারমিন বসল খাটে। রহমান সাহেব আচমকা প্রশ্ন করলেন, সাব্বিরের সঙ্গে তোমার ঝগড়া টগড়া হয়েছে নাকি? না, ঝগড়া হবে কেন? ফিরে যাবার সময় এয়ারপোর্টে তাকে খুব গম্ভীর দেখলাম। পারিবারিক ব্যাপার নিয়ে চিন্তিত ছিলেন। অনেক রকম ঝামেলা যাচ্ছে ওনাদের। তার মারও অসুখ ছিল। তুমি কি তাকে দেখতে গিয়েছিলে? ঢাকায় নেই তো উনি, জামালপুরে তার মেয়ের কাছে থাকেন। রহমান সাহেব সিগারেট ধরালেন। সিগারেট প্রায় ছেড়েই দিয়েছিলেন, কিন্তু কিছুদিন হলো আবার শুরু করেছেন। তার মনে হচ্ছিল শারমিন সিগারেটের প্রসঙ্গে কিছু বলবে, কিন্তু সে কিছুই বলল না। সাব্বির তোমাকে চিঠিপত্র লিখছে তো? হ্যাঁ। জবাব দাও তো তুমি? হ্যাঁ, দেই। দেব না কেন? আমি আজ তার একটা লম্বা চিঠি পেয়েছি। সে দেশে চলে আসছে। এপ্রিলের মাঝামাঝি এসে পড়বে। তোমাকেও নিশ্চয়ই লিখেছে। হ্যাঁ। আমি ঠিক করেছি মে মাসের প্রথম সপ্তাহে তোমাদের বিয়ের ব্যাপারটা চুকিয়ে ফেলব। কি বলো তুমি? শারমিন কিছু বলল না। রহমান সাহেব বললেন, খুব জমকালো একটা উৎসব করতে চাই। তোমার মার শখ ছিল জমকালো উৎসবের। শারমিন এমনভাবে তাকাচ্ছে যেন সে কিছুই শুনছে না, অন্য কিছু ভাবছে। রহমান সাহেবের মন খারাপ হয়ে গেল। তিনি আশা করেছিলেন বেশ ক্ষণেক্ষণ গল্পগুজব করবেন। মেয়েটি ক্রমে কি দূরে সরে যাচ্ছে? বিয়ের পর নিশ্চয়ই আরো দূরে যাবে। শারমিন মৃদুস্বরে বলল, বাবা, তুমি তোমার কোনো কারখানায় একটি চাকরির ব্যবস্থা করতে পারবে? রহমান সাহেব বিস্মিত হয়ে বললেন, কার চাকরি? আমাদের সঙ্গে পড়তো একটা ছেলে, অনেকদিন ধরে চাকরির চেষ্টা করছে। পাশ করবার পর প্রায় 2 বছর হয়ে গেল। রহমান সাহেব গম্ভীর গলায় বললেন, যে ছেলে 2 বছর চেষ্টা করেও কিছু করতে পারছে না, সে মোটামুটিভাবে একজন অপদার্থ। অপদার্থ হবে কেন? দেশের অবস্থা তো খারাপ বাবা। খারাপ ঠিকই, কিন্তু বুদ্ধিমান ছেলেরা এই খারাপ অবস্থার মধ্যেও গুছিয়ে নিতে পারে। শারমিন কিছু বলল না। রহমান সাহেব বললেন, ছেলেটিকে পাঠিয়ে দিও, আমার কাছে দেখব আমি। ও কি প্রায় আসে নাকি এখানে? না, প্রায় আসবে কেন? ঠিকানা জানো? না, জানি না। বলেই শারমিন চমকে উঠল। এই মিথ্যাটা সে কেন বলল? কোনো দরকার তো ছিল না। ঠিকানা না জানলে খবর দেবেই বা কি করে? শারমিন লজ্জিত মুখে বলল, আমি ঠিকানা জানি বাবা। রহমান সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। বাবা, আমার মাথা ধরেছে, ঘুমোতে যাই। শারমিন উঠে দাঁড়ালো। তার সত্যি সত্যি মাথা ধরেছে, জ্বর আসছে বোধহয়। রহমান সাহেব বললেন, একটু বসো, আদা চা করে দিক, মাথা ব্যথা কমবে। তিনি নিজেই চায়ের কথা বলবার জন্য উঠে গেলেন, এবং তখনই জানতে পারলেন আজ বিকেলে মাটি মারা গেছে। খবরটি দিতে গিয়ে জয়নালের মুখের ভাবে এরকম হলো যেন সে নিজেই মাটিকে মেরেছে। আমাকে খবরটা তখন দাওনি কেন? আপা নিষেধ করছিলেন, বলেছিলেন ভাত খাওয়ার পর দিতে। রহমান সাহেব মাটিকে দেখতে গেলেন। ঠান্ডা মেঝেতে মাটি এলিয়ে পড়ে আছে, তার গায়ে মোটা একটা কম্বল। মারা গেল কিভাবে? জানি না, খাওন দিতে গিয়া দেখি এই অবস্থা। শারমিন কি খুব কান্নাকাটি করছিল? জি না। কিছুই বলেনি? বলেছেন সকাল হইলে মাটি দিতে, বড়ই গাছের নিচে। মাটির গায়ে কম্বল দিয়ে রেখেছে কেন? আমি দেই নাই, আফা দিছেন। চা পর্ব সমাধা হলো নিঃশব্দে। মাটি প্রসঙ্গে কোনো কথাই হলো না। শারমিন বলল, বাবা, আমি যাই। যাও মা, ঘুমাও। আর শোনো, ওই ছেলেটিকে বলবে আমার সঙ্গে দেখা করতে। দরকার নেই। দরকার থাকবে না কেন? যারটা সেই করুক, আমার এত মাথা ব্যথা নেই। এসব কি শারমিনের রাগের কথা? কেন সে রাগ করছে? কার উপরেই বা রাগ করছে? শারমিন নিজেই তা বুঝতে পারছে না। সে কি অতি দ্রুত বদলে যাচ্ছে? সব মেয়ে কি এরকম বদলে যায়, না এটা শুধুই তার বেলাতেই হচ্ছে? চিন্তা করছে শারমিন। জানার কোনো উপায় নেই। কাকে সে জিজ্ঞেস করবে? শারমিনের কোনো বন্ধু বান্ধবও তো নেই। আত্মীয় স্বজন যারা ঢাকায় আছেন তাদের সঙ্গেও কোনো রকম যোগাযোগ নেই। কেউ কেউ ঈদের দিনে বেড়াতে আসেন।
গেটের ভেতর ঢোকার পর থেকেই তারা অস্বস্তি বোধ করতে থাকেন। সেই অস্বস্তি বাড়ি থেকে বের না হওয়া পর্যন্ত কমে না। এদের অনেককেই শারমিন চেনে না। রহমান সাহেব চেনেন, কিন্তু বিন্দু মাত্র তিনি উচ্ছ্বাসও দেখান না। মেয়েকেও কারো বাসায় বেড়াতে যাবার জন্য বলেন না। যে কোনো কারণেই হোক মেয়েকে দূরে সরিয়ে রাখতে চান। তবু মাঝে মাঝে নিতান্ত অপরিচিত একজন কেউ আসে, অন্তরঙ্গ ভঙ্গিতে কথাবার্তা বলে, যেন দীর্ঘদিনের চেনা। এদের কথার ধরন দেখেই বোঝা যায় সাহায্য প্রার্থী। একবার দুপুরবেলায় ঘোমটা পড়া একজন মহিলা এলেন, সঙ্গে 4টা আনারস, 2 বোতল আচার। শারমিনকে জড়িয়ে ধরে খানিকক্ষণ কাঁদলেন। আহা গো মা, কতদিন পরে দেখলাম। গায়ের রংটা একটু ময়লা হয়ে গেছে, আগে সোনার পুতলার মতো ছিল। আমাকে চিনছো তুমি? না, আমি আটপাড়ার, তোমার আব্বার মামাতো বোন। সেই মহিলা খুব আগ্রহ নিয়ে সমস্ত বাড়ি ঘুরে ঘুরে দেখলেন এবং ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলেন। এবং একসময় জানা গেল তিনি এসেছেন 6,000 টাকার জন্য। মেয়ের বিয়ে আটকে গেছে। জামাই একটা সাইকেল এবং একটা 2 ব্যান্ড রেডিও চায়। বিয়ের কথাবার্তা সব পাকা। এখন এই অল্প কিছু টাকার জন্য বিয়ে আটকে আছে। শারমিন লজ্জিত স্বরে বলল, আমার কাছে তো এত টাকা থাকে না। আপনি অপেক্ষা করুন, বাবা আসুক। তিনি বিকেলে আসেন। তোমার কাছে কত টাকা আছে? আমার কাছে খুবই অল্প আছে, এতে আপনার কাজ হবে না। আপনি বিশ্রাম করুন, বাবা চলে আসবেন। ভদ্রমহিলা অপেক্ষা করতে লাগলেন। শারমিন সাধ্য মতো তার সঙ্গে ভালো ব্যবহার করতে চেষ্টা করল। ভালো ব্যবহারের চেষ্টা করাও মুশকিল। তারা দুজন 2 জগতের মানুষ। এই 2 জগতের ভেতরে কোনো বন্ধন নেই। অল্প সময়ের মধ্যেই শারমিন বিরক্ত হয়ে পড়ল। ভদ্রমহিলা একটির পর একটি আবদার করেই যাচ্ছেন। ও মা, তোমার তো বাক্স ভর্তি শাড়ি, 2-1টা আমাকে দিও গো মা। পুরানা চাদর আছে? খুব শীত পড়ে আটপাড়ায়, না গেলে বুঝবা না। সন্ধ্যাবেলা রহমান সাহেব এলেন। টাকার কথা শুনে বললেন, তোমাকে তো মেয়ে বিয়ের জন্য 3 মাস আগেই 4,000 টাকা দেওয়া হয়েছে। বক্কর সাহেব এসে নিয়ে গেছেন। সেই বিয়াটা হয় নাই ভাইজান। আক্ত হওয়া বিয়ে ভেঙে গেছে। বক্কর সাহেব তো বললেন আক্ত হয়ে গেছে। রসমত আটকে আছে, 3,000 টাকা চেয়েছিলেন। আমি দিয়েছিলাম 4,000 টাকা। ভদ্রমহিলা কাঁদতে শুরু করলেন। বিশ্রী অবস্থা। শারমিন সরে গেল সামনে থেকে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শুনল বাবা বলছেন, আমার সঙ্গে চাল চালতে যাবে না। তোমাদের চাল বোঝার ক্ষমতা আমার আছে। সময় কাটানোই হয়েছে শারমিনের সবচেয়ে বড় সমস্যা। সময় পাহাড়ের মতো বুকের উপর চেপে বসে থাকে। বই পড়া, গান শোনা, এর কোনোটাই এখন আর ভালো লাগে না। ছবি আঁকা শেখার কথা একবার মনে হয়েছিল। রং তুলি কিনে কয়েকদিন খুব রং মাখামাখি করা হলো, তাও মনে ধরল না। প্রতিটি কাজ এত বিরক্তিকর। কোনো কোনো দিন একা একা ঘুরতে ইচ্ছে করে। উদ্দেশ্যহীনভাবে হাঁটতে খারাপ লাগে না খুব একটা। সব দিন তো আর তা করা যায় না। পুরানো বান্ধবীদের কারোর ঠিকানাও নেই, নয়তো তাদের সঙ্গে যোগাযোগ করা যেত। অদিতির ঠিকানা ছিল, তাকে পরপর 2টি চিঠি দিয়েছে, জবাব পাওয়া যায়নি। হয়তো এই ঠিকানায় সে এখন থাকে না, কিংবা থাকলেও তার জবাব দেবার ইচ্ছা নেই। শারমিন বন্ধুর জন্য অতীতে কখনো হাত বাড়ায়নি, তার মূল্য দিতে হচ্ছে এখন। হাত বাড়িয়ে কাউকে পাওয়া যাচ্ছে না এখন। শারমিন জেগে উঠল খুব ভোরে। চোখ বন্ধ করে মনে মনে ভাবতে চেষ্টা করলো আজকের দিনটি কেমন করে কাটানো যায়। ইউনিভার্সিটিতে গেলে কেমন হয়? পরিচিত কাউকে কি পাওয়া যাবে ইউনিভার্সিটিতে? সম্ভাবনা খুবই কম। এই পরিকল্পনাটা বাদ দিতে হলো। রফিকদের বাসায় গিয়ে হঠাৎ উপস্থিত হলে কেমন হয়? সাহানা মেয়েটিকে ওই দিন চমৎকার লেগেছিল। ওর সঙ্গে গল্পগুজব করা যেত, কিন্তু সে নিশ্চয়ই কলেজে। কোনো কলেজে পড়ে জিজ্ঞেস করা হয়নি। জানা থাকলে ওই কলেজে হাজির হলে মন্দ হতো না। সাহানাকে বের করে সিনেমা দেখা যেত, কিংবা চাইনিজ রেস্টুরেন্টে বসে সময় কাটানো যেত, কিংবা ওই ম্যাজিশিয়ান আনিসকে একবার খবর দিয়ে এ বাড়িতে নিয়ে এলে হয়। ছোটখাটো একটা উৎসবের মতো করা হবে। ম্যাজিশিয়ান আনিস ম্যাজিক দেখাবে, পরিচিত কিছু মানুষ থাকবে। চায়ের টেবিলে শারমিন হাসি মুখে বলল, ম্যাজিক তোমার কেমন লাগে বাবা?
কি ম্যাজিক? ট্রিক্স। রুমাল ভ্যানিশ হয়ে যাবে, শূন্য থেকে তৈরি হবে রক্তগোলাপ। ভালোই লাগে। হঠাৎ ম্যাজিক প্রসঙ্গ কেন? আমি একজন ম্যাজিশিয়ানকে চিনি, তাকে আমি বাসায় শো করতে বলবো। বেশ তো, বলবে। কবে করলে তোমার সুবিধা হয়? যে কোনো দিন করতে পারো, রবিবারে করা যেতে পারে। ঠিক আছে বাবা, রবিবার সন্ধ্যায়। রহমান সাহেব মেয়ের দিকে আগ্রহ নিয়ে তাকালেন। ম্যাজিশিয়ান শ্রেণীর কাউকে তার মেয়ে চেনে, এটা বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে, কিন্তু তিনি কিছু বললেন না। বাবা, তাহলে ওই দিন খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতে হয়। হ্যাঁ, ব্যবস্থা করো। ওই দিন সব রান্না আমি করব, কি বলো? ভেরি গুড আইডিয়া। দেশি রান্না না চাইনিজ, কোনটা চাও তুমি? মিক্সড হলে কেমন হয়? ভালোই হয়। শারমিনের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। রহমান সাহেবের মনে হলো মার্টির শোক শারমিনকে স্পর্শ করেনি। তার জীবনে কি এর চেয়েও কোনো বড় শোক আছে? শারমিন হাসি মুখে বলল, নাশতা খাওয়ার পর আজ সারাদিন আমি ঘুরব। ভেরি গুড। কোথায় ঘুরবে? ঠিক নেই কোনো। গাড়ি নিয়ে যাচ্ছ তো? হুম। তুমি নিজে গাড়ি চালানোটা শিখে নাও না কেন? আমার ইচ্ছে করে না। প্রেস ক্লাবের সামনে রফিক দাঁড়িয়ে আছে, ছোটখাটো একটা ভিড়। সেখানে শারমিন বলল, ড্রাইভার সাহেব, গাড়িটা একটু থামান। ড্রাইভার গাড়ি থামালো। ওই কোনায় পার্ক করে রাখুন, তারপর রফিককে ডেকে নিয়ে আসুন। ওই যে হলুদ পাঞ্জাবি, দড়ির ব্যাগ কাঁধে, তাকে। রফিক হাসি মুখে এগিয়ে এলো। আরে, কি ব্যাপার? তুমি এই ঠান্ডায় শুধু একটা পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছ? ইয়েস ম্যাডাম। বেকারদের শীত লাগে না। করছো কি এখানে? ভিড় কিসে? চাকরির দাবিতে অনশন হচ্ছে, তাই দেখছিলাম। নিজেও ঢুকে পড়বো কিনা ভাবছি। উঠে আসো। কোথায় যাচ্ছ? ঠিক নেই। রফিক উঠে এলো। শারমিন বলল, তোমার ঝুলির ভেতর কি আছে? কিছুই নেই। যাচ্ছি কোথায় আমরা? কোথাও না, শুধু ঘুরবো ঢাকা শহরে। তোমার কোনো কাজ নেই তো? না। দুপুরবেলা ভাবির অফিসে যাবার একটা প্ল্যান ছিল, সেটা বাতিল করলাম। বাতিল করবার দরকার কি? যাবে দুপুরে। আমি বাইরে অপেক্ষা করব, কিংবা আমিও যেতে পারি, তোমার ভাবে যদি রাগ না করেন। রাগ করবে কেন? রাগ, হিংসা, দেশ, এসব ভাবির মধ্যে নাই। শি ইজ অ্যান এক্সেপশনাল লেডি। তারপর তোমার কি খবর বলো? কোন খবর জানতে চাও? ভদ্রলোক কবে আসছেন? এপ্রিল। বিয়েটা হচ্ছে কবে? মে মাসে। মহা আনন্দে আছো। হুম। তোমার কি হিংসে হচ্ছে নাকি? একটু যে হচ্ছে না তা না। ভালো কথা। তোমার কাছে টাকা পয়সা আছে? কেন? যদি থাকে তাহলে এক প্যাকেট দামি সিগারেট কিনে দাও। ফতুর হয়ে গেছি। ভিক্ষা? শারমিন হেসে বলল, হ্যাঁ, ভিক্ষা। ভিক্ষাই যখন চাইছো, তখন ছোট জিনিস চাইছো কেন? বড় কিছু চাও। পাওয়া যাবে না এমন কিছু আমি কখনোই চাই না শারমিন। এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস এইসব দিনরাত্রির 11তম পর্ব। শুনছিলেন অপরাজিতার কণ্ঠে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, এবং আমার এই যাত্রায় আশা করি আমার সঙ্গে থাকবেন।